আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভেস্ট লার্নিং। আশা করি সকলে ভালো আছেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ। এখন এই অধ্যায়টা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব লাগবে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে লাগবে ফিউচারে। অনেক ফিজিক্সে অনেক টপিক কভার করতেও হেল্প করবে, ঠিক আছে। তোমরা যদি ক্লাস 9-10-এ ফিজিক্স নাও, তারপরে ইন্টারমিডিয়েটে অনেক হেল্প করবে, ঠিক আছে। তো চলো আমরা এই অধ্যায়টা শুরু করি। তবে শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবা এবং খাতা কলম নিয়ে বসে যাবা। আর বইয়ে কোথায় কি ইম্পর্টেন্ট জিনিস আমি বলি সেগুলো কাইন্ডলি লাগিয়ে নিবা। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা কিন্তু সবাই জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করে, তাই না? কিন্তু এই আকর্ষণ বল কি সব ক্ষেত্রে সমান? একটা কোশ্চেন থাকতে পারে যে সবাই তো সবাইকে আকর্ষণ করে, কিন্তু এই আকর্ষণ বলের মান কি সবার সমান? আর যদি বা সমান না হয়, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন তারপর হচ্ছে পৃথিবী আকর্ষণের পরে পড়ন্ত বস্তুর যে ত্বরণ হয় তার মান কত। এই যে মনে করো একটা বস্তু কিন্তু তুমি যদি উপর দিকে ছেড়ে দাও, মনে করো তোমার হাতে যে কলমটা আছে সেটা যদি তুমি উপর দিকে নিক্ষেপ করো, সেটা আবার নিচের দিকে চলে আসবে না? এখন এই নিচের দিকে আসার কারণ কি এবং এই কোন বলে আসতেছে, আমরা এই সবগুলো জানতে পারবো। দেখো, আমরা এই অধ্যায় শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে মহাকর্ষ জিনিসটা কি। যদিও তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, এটা কোনো কঠিন কোনো কিছুই না, আমি আস্তে আস্তে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো, মহাকর্ষ কি, অভিকর্ষ তো কি, তারপরে অভিকর্ষ ত্বরণ, ভর কি, ওজন কি, এসব নিয়ে আলোচনা করবো। অনেকেই মনে করতে পারো ওজন সম্পর্কে তো জানি, কিন্তু তোমাদের এইখানেই হচ্ছে ঝামেলা, তোমরা ওজন সম্পর্কে এতদিন ভুল ধারণা জেনে আসো, ঠিক আছে। আর ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করবো। দেখো, আমি আগেই বলেছি যে অধ্যায় শেষে কি কি জানতে পারবো, মহাকর্ষ, মহাকর্ষ অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ, এই ইত্যাদি বিষয়গুলো জানতে পারবো। তার আগে দেখো, এইখানে কিন্তু ছবি আছে, দেখো একটা ছবি। আশা করি তোমরা এই ছবিটা বুঝতে পারতেছো। এখানে কি বলতো, একটা আপেল গাছ থেকে আপেল পড়তেছে একজন ব্যক্তির মাথায়। বলতো কার কথা মনে পড়তেছে এটা দেখে? বিজ্ঞানী নিউটনের কথা। তিনি কি হয়েছিল, একদিন হচ্ছে আপেল গাছের নিচে বসেছিল, হঠাৎ করে একটা আপেল পড়ছিল। তারপরে তার মাথায় একটা প্রশ্ন আসছিল যে কেন আপেলটা নিচের দিকে এসে পড়তেছে, তাই না? তারপরে এই যে মহাকর্ষের সূত্র, তারপরে যে পৃথিবীতে এখন বিভিন্ন রকম গাণিতিক সূত্র আসতেছে, তাই না? এই সবগুলো কিন্তু ওইখান থেকেই আর কি আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। উনি, ওনার আবিষ্কার সূত্রপাত ছিল মেইনলি ওইখান থেকে। তো চলো আমরা পার্ট 1 থেকে শুরু করি। গল্প অনেক দিলাম, দেখো পার্ট 1 কি, মহাকর্ষ। এখন মহাকর্ষ জিনিসটা বোঝার আগে দেখো এখানে একটা কিছু ঘটনা বা ফিনোমেনন আছে, আমরা এগুলো দেখবো। দেখো, আমরা কিন্তু লাফ দেই যখন, ঠিক আছে, যখন মাটি থেকে মনে করো লাফ দিই, অল্প একটু ডিস্টেন্স কাভার করতে পারি কিন্তু বেশি দূর উঠতে পারি না, তাই না? এখন কেন উঠতে পারি না, এই যে এই কারণগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, তাছাড়া এই যে গাছের ফল, মনে করো একটা গাছ আছে, তাই না? এই যে গাছের যে ফলগুলো থাকে সেটা কেন নিচের দিকে পড়ে, কেন উপর দিকে যায় না, তাই না? তারপরে যে তুমি ক্রিকেট বলকে যদি উপর দিকে ছুঁড়ে মারো, সেটা কেন মাটিতে পড়ে? এই সবগুলোর কারণ হচ্ছে, দেখো, পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে আকর্ষণ করে বলেই আর কি এগুলো নিচের দিকে চলে আসে, আমরাও বেশি দূর লাফাই যেতে পারি না। দেখো, শুধু পৃথিবী কেন, সবকিছুই আমাদেরকে আকর্ষণ করে। আসলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু না পরস্পরকে আকর্ষণ করে। মনে করো এই যে তোমার টেবিলের সাথে বইয়ের সাথে তোমার টেবিলেরও একটা আকর্ষণ বল কাজ করতেছে, ঠিক আছে। এই সব আকর্ষণকে কি বলে, মহাকর্ষ বল। মানে কি বোঝাইছে এখানে, মহাকর্ষ বল জিনিসটা কি, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এটাকে কি বলে, মহাকর্ষ বল। এখন এই যে যে ঘটনার মাধ্যমে আর কি আকর্ষণ বলটা কাজ করে বা মহাকর্ষ বল ঘটে, সেটাকে কি বলে, মহাকর্ষ, ঠিক আছে, যে ঘটনার মাধ্যমে ঘটে আর কি। দেখো, তোমরা, আমি একটু আগে যে গল্পটা বললাম সেটা এখানে আছে, দেখো আরো সুন্দর করে বলা আছে। সেটা কি, তোমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে পড়ার কাহিনী শুনে থাকবে, তাই তো? কথিত আছে কি আছে, দেখো, বিজ্ঞানী নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিলেন, সেখান থেকে কি হয়েছিল, একটা আপেল মাটিতে পড়তে দেখেছিলেন। তারপরে কি, তার মনে প্রশ্ন জাগছিল, কি প্রশ্ন জাগছিল বলতো, আপেলটি মাটিতে পড়লো কেন? নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। চিন্তা ভাবনা শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পরে তিনি আরো সিদ্ধান্তে উপনীত হন যে শুধু পৃথিবী নয়, মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাই কি, মহাকর্ষ বল। এখন তোমাদের পরীক্ষায় সংজ্ঞা আসবে, মনে করো প্রশ্ন থাকবে কি, মহাকর্ষ বল কি বা মহাকর্ষ বল কাকে বলে। এখন তোমরা কি লিখবা, তোমাদের অ্যান্সার হচ্ছে এই যে, এইখান থেকে, মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলে, মহাকর্ষ বল। তার মানে আমি কি বলতে পারি, মনে করো তোমার খাতা আর তোমার কলমের ভিতর যে আকর্ষণ বল, এটা কি, এটাও কিন্তু এক ধরনের মহাকর্ষ বল। কারণ কি, সবাই তো একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এর মহাকর্ষ জিনিসটা বোঝা গেছে। এরপরে আসবো আমরা অভিকর্ষ বল নিয়ে কাজ করবো, ঠিক আছে। তার আগে দেখো, এখন নিউটনের যে সূত্রটা আছে,
নিউটন যে সূত্রটা দিয়েছিল এটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবা। দেখো এটা তোমার পরবর্তী লাইফে খুব লাগবে। আর এই জেএসসি যদি হয় তোমাদের, তাছাড়া তোমাদের স্কুলের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি ছিল। এখন দেখো সূত্রটা কি ছিল, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা তো লিখতে পারবো আমরা সবাই, তাই না? দেখো, এই আকর্ষণ বলের মান বস্তু কণা ভরের গুণফলের সমানুপাতিক। এখন এই জিনিসটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, তাই না? দেখো, জেনারেলি যদি কোনো কিছু কখনো বল বলে, বলকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? বড় হাতের এফ। কেন বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়? কারণ এফ মানে হচ্ছে ফোর্স। এফ এর ইংলিশ কি? ফোর্স। এই ফোর্সের বড় হাতের কারণে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর যখন কখনো ভর বলবে, কি বলবে? ভর। ভর যখন বলবে তখন এম দ্বারা প্রকাশ করা হয়। এখন কেন এম দ্বারা প্রকাশ করা হয়? কারণ ভরের ইংলিশ টার্ম হচ্ছে ম্যাস। এই ম্যাসের প্রথম অক্ষর কি? এম। এখানে ভর দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে কি বলেছে? সমানুপাতিক। এখন সমানুপাতিক একটা চিহ্ন আছে, বুঝছো? আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, সমানুপাতিক জিনিসটা হচ্ছে কি, সমানুপাতিকের চিহ্ন হচ্ছে এরকম, এই যে চারের মতো, কিন্তু কমপ্লিটলি পূর্ণ না। এইটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তো চলো, এইখানে কি বলতে চেয়েছে, যে আকর্ষণ বলের মান, দেখো আকর্ষণ বলের মান যদি এফ হয়, সেটা কি? বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। মনে করো তোমার কাছে বস্তু আছে, একটা বস্তু আছে এম অন, আরেকটা বস্তু আছে এম টু। এই যে এই দুইটার ভিতর যে আকর্ষণ বল, সেটা কি? এই দুইটা, এই দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। মনে করো একটা বস্তুর ভর কত? এম অন, আরেকটা বস্তুর ভর কত? এম টু। আমি ধরে নিচ্ছি, তুমি এখানে চাইলে এ বিও ধরতে পারতো, কোনো অসুবিধা ছিল না। দেখো, এইটুকু তো বুঝলাম। তারপরে কি আছে দেখো, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে দুইটা বস্তু আছে না, দেখো এম ওয়ান আর এম টু, এখন কালারটা চেঞ্জ করি, এই দুইজনের ভিতর মনে করো মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। কি? ডি। এখন ডি কেন দূরত্বকে ডি দ্বারা কেন প্রকাশ করা হয়? কারণ ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্সের ফার্স্ট লেটার কি? ডি। এই কারণে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করে। এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে কি বলছে? ব্যস্তানুপাতিক মানে হচ্ছে অন ভাগ, ঠিক আছে? অন ভাগ ডি স্কোয়ার। এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি বলেছে দেখো, এটা কি ছিল? সমানুপাতিক সাইনটা দিব, ঠিক আছে, অন বাই ডি স্কোয়ার, এটা বলেছে। এবং এ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কোন দিকে? আঁকা বাঁকা যায় না, কিন্তু এই সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে দেখো তো, আমি এখান থেকে কি লিখতে পারি? এই যে এই দুইটা, দেখো তো আমি এভাবে লিখতে পারি, এফ কিন্তু সেম। আমি দুইটাকে যদি একসাথে মার্জ করি, মনে করে এক করতেছি, তাহলে কি লিখতে পারি? একসাথে লিখলে ডিসকা লিখতে পারি। এখন দেখো, এই যে তোমাদের কাছে সমানুপাতিক সাইনটা কিন্তু নতুন মনে হচ্ছে, তাই না? এখন তোমাদের শিখিয়ে দেই, যদি কখনো সমানুপাতিক সাইনটা উঠাতে যাও, এখন উঠাতে গেলে আমাদের কি করা লাগবে? ওই একটা ইকুয়াল সাইন দেওয়া লাগবে, আরেকটা কনস্ট্যান্ট ধরে আনতে হবে, আর বাকি যা থাকবে সেটা লিখবো। এখন এই যে সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে কি বললাম, একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট ধরে আনতে হবে। আর কি করতে হবে? একটা সমান সাইন লিখতে হবে। এখন মহাকর্ষের সূত্রের ক্ষেত্রে, নিউটনের সূত্রের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট কি? জি। এই জিটা ধরে আনতে হবে। দেখবা তোমাদের বইয়ে সামনে অনেক ম্যাথ থাকবে, পরীক্ষায় আসবে এই ফর্মুলা ইউজ করে, এফ ইকুয়াল জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারলো, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের ফর্মুলাটা দেখালাম। এখন দেখো, তার আগে একটু কিছু টপিক আমি বাদ দিয়েছি, আমি এখন তোমাদের দেখাচ্ছি সেটা কি। দেখো, দুটি বস্তু কণার মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু কণাদ্বয়ের ভরের উপর এবং মধ্যকার দূরত্বের উপর ডিপেন্ড করে। কিসের উপর? এই যে পৃথিবী দুটো, কি বলা হয়েছে, যে পৃথিবীর সমস্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে। এখন এই আকর্ষণ বল কিসের উপর ডিপেন্ড করে বলো তো? এই কণাদ্বয়ের ভরের উপর। দেখবে তোমাদের এক্সামে আসবে, কণাদ্বয়ের ভরের উপর এবং কি এদের মধ্যকার দূরত্বের উপর ডিপেন্ড করে, এই দুইটা বিষয়ের উপর। এদের প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে না। এই জিনিসটা মনে রাখবা। মনে করো একটা বস্তু মনে কি কঠিন হতে পারে, তরল হতে পারে, এইগুলোর উপর কোনোভাবেই মহাকর্ষ বলের এই যে আকর্ষণ বল ডিপেন্ড করে না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, মনে রাখবা। দেখো, যে বস্তু কোনো দ্বারা ভর বেশি হলে আকর্ষণ বল ও বেশি হবে, এবং মধ্যকার দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কম হবে। এটা স্বাভাবিক বিষয়। দেখো, মনে করো তোমাকে বলি, এই যে তোমার কাছে কি আছে? 5 কেজি ভরের একটা বল আছে, আরেকটা কি আছে? 10 কেজি ভরের একটা বল আছে, ঠিক আছে? এই দুইটা বস্তুর ভিতর কার আকর্ষণ বলের মানটা বেশি হবে বলতো? এই যার ওজন বেশি, তার মানটা বেশি হবে। আরেকটা বিষয়, তুমি যদি চুম্বকের কথা চিন্তা করো, দেখো চুম্বকের সাথে কম্পেয়ার করবা, যত কাছে নিবা তত কি এদের ভিতর আকর্ষণ বলটা বেশি হয় না, বা বিকর্ষণ বলটা বেশি হয় না? বিকর্ষণ বল মানে কি? দেখবা যখন দুইটা চুম্বককে পাশাপাশি নিবা, দেখবা অনেক সময় কি করে, একটা আরেকটাকে ঠেলে দেয়। আবার অনেক সময় কি হয়, একটা আরেকটাকে কাছের দিকে টেনে নেয়। এখন যত বেশি ডিস্টেন্স হবে, মানে যত বেশি দূরে নিয়ে যাব আমরা, তত কম কাজ করবে না এই শক্তিটা। ঠিক সেম ভাবে এখানে মহাকর্ষ বলের ক্ষেত্রে বিষয়টা সেম।
কি, যে এদের মধ্যবর্তী দূরত্ব যদি বেশি হয় তাহলে কি হবে, এদের বলের মান কম হবে। আর যদি কাছাকাছি হয় তাহলে বলের মান অবশ্যই বেশি হবে। আর কি, যে বস্তুর কণাদের ভরের মান বেশি তার কি আকর্ষণ বল বেশি, এটা মনে রাখবা। দেখো, এই আকর্ষণ সম্পর্কে নিউটনের একটি সূত্র আছে, যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। দেখো এখান থেকে কি বলতে পারি, দেখো এফ সমান G × M1 × M2/d², তাই না? দেখো এখানে M1 এর ভ্যালু যদি তুমি 10 বসাও, তাহলে এফ এর ভ্যালু মনে করো 10 হলো, 20 বসালে 20 হবে। তার মানে কি, এম এর ভ্যালু যত বেশি হবে তত বেশি এফ এর ভ্যালু বাড়বে। দেখো এই সমানুপাতিক একটা চিহ্ন আছে না এখানে, দেখো সমানুপাতিক চিহ্ন মানে কি, তুমি এই রাইট সাইডের ভ্যালু যত বেশি বাড়াবা, বাম সাইডের ভ্যালুটা তত বাড়বে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তো চলো আমরা তার পরবর্তী জিনিসটা দেখি। দেখো এখন ব্যাখ্যাটা আমি এত সময় আমার নিজের মতো করে বলেছি, এখন আমি তোমাদের বইয়ের ভাষায় বলবো। দেখো কি বলা আছে, ধরা যাক M1 এবং M2 ভরের দুটি বস্তুকণা পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। কত দূরত্বে, দেখো ডি দূরত্বে। মনে করো এইখানে আছে M1 একটা বস্তু, এখানে আছে কি M2 একটা বস্তু, পরস্পরের ডিস্টেন্স কত, ডি দূরত্ব আছে। এদের মধ্যকার আকর্ষণ বল এফ হলে মহাকর্ষ সূত্র অনুসারে কি, এই ফর্মুলাটা মনে রাখবা। যদি একটা বস্তুর ভর M1 হয় আর একটা বস্তুর ভর যদি M2 হয়, আর মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে কি হবে, এদের আকর্ষণ বল, এদের আকর্ষণ বল হবে F = G × M1 M2/d²। এখন তোমাদের দেখো এক্সামে আসতে পারে, ঠিক আছে, কেমন আসতে পারে মনে করো, আমি দাঁড়াও উপরে লিখতেছি, এখানে দেখাচ্ছি। একটা বস্তুর ভর মনে করো কত, 5 কেজি, আরেকটা বস্তুর ভর মনে করো 10 কেজি। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। এখন বলবে এদের আকর্ষণ বলটা কত। এদের আকর্ষণ বলের মান কেমনে বের করবো, প্রথমে ফর্মুলাটা লিখবো, M1 × M2 / d²। এখন দেখো, এখন জি, এই যে জি কে বলে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জি কে কি বলে, জি কে বলে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, এখন এই বড় হাতের জি, কিন্তু এই বড় হাতের জি এর মানটা হচ্ছে দেখো 6.73 × 10⁻³ - 39 × 10⁻11 নিউটন। কি বলতো, এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে পারো তোমরা, চাইলে আবার ক্যালকুলেটর সাহায্য করা যায়। আমি তোমাদের ফিউচারে দেখাবো কিভাবে ক্যালকুলেটর সাহায্যে মানটা বের করা যায়। ঠিক আছে, এবার দেখো আমি কি বললাম, এই 5 কেজি ভর এবং 10 কেজি ভর 2 মিটার দূরত্ব আছে, এদের মধ্যকার যে আকর্ষণ বল সেটার মান বের করতে বলা হয়েছে। তো এখানে কি করবা, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এই জি এর ভ্যালুটা এইভাবে বসাবা। দেখো বসাবো, তারপরে কি করব, M1 এর ভ্যালু কত, আমি যে কোনো একটা ধরে নেবো। M1 মনে করলাম 5 কেজি, আর M2 এর ভ্যালু কত, 10 কেজি, ডিভাইড বাই কত, ডি এর ভ্যালু কত ছিল, 2²। এখন তুমি যদি ক্যালকুলেটরে করো দেখবে একটা মান চলে আসবে। এবং মনে করো একটা ছোট একটা মান আসবে, সে মানটার একক অবশ্যই কি দিবা, নিউটন। এই যে এন বলতে বোঝায় নিউটন, এটা হচ্ছে বলের একক। এন বলতে কি বোঝায়, নিউটন। নিউটন কি, বলের একক। তোমরা বইয়েও লিখে নিতে পারো, আবার খাতা কলমেও লিখে নিতে পারো। ঠিক আছে, বলের এককের মান কি, নিউটন। এই জিনিসটা মনে রাখবা। এবার দেখো আমি আসি তারপরে, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, আমি আগেই বলছি জি তো আনছি। এখন সমানুপাতিক ধ্রুবক কেন, কারণ সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে আমরা জিটা বসিয়েছি, তাই তো। একে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে, বা শুধুমাত্র মহাকর্ষীয় ধ্রুবক বলে। ঠিক আছে, এর অর্থ হচ্ছে দেখো, এখন তোমাদের এক্সামে আসবে মহাকর্ষীয় ধ্রুবক জি বলতে কি বুঝো, তখন কি লিখবা, এই যে এইখান থেকে শেষ পর্যন্ত লিখবা। লিখবা হচ্ছে দুটি 1 কিলোগ্রাম ভরের বস্তু। দেখো ফর্মুলাটা এই ছিল। এখন এখানে যা লিখবা, কি বলতে দেখো, দুটি 1 কিলোগ্রাম ভরের বস্তু, দুটি বস্তুর ভর অবশ্যই 1 কেজি হওয়া লাগবে। 1 কেজি ভরের বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে, কি করলে, 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তার মান সংখ্যাগতভাবে জি এর মানের সমান। তার মানে কি বলা হয়েছে, দুইটা 1 কেজি ভরের বস্তু নিব এবং তাদেরকে কি করব, 1 মিটার দূরত্বে রাখবো। এখন এই 1 মিটার দূরত্বে রাখলে যে আকর্ষণ বলে কাজ করবে তাকে কি বলে, এই সেই জি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবার দেখো মহাকর্ষের সূত্র অনুসারে আমরা দেখতে পাই, নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তু কণাদ্বয়ের বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে, তাই না? এখন এই জিনিসটা বলতে কি বুঝাচ্ছি, দেখো উম, এটা যদি কখনো মনে করো তোমার কাছে ভ্যালু আছে, আচ্ছা আমি তো তোমাদের উপরে এক্সাম্পলটা তো দেখাই, একটা বস্তুর ভর কত ছিল, 5 কেজি, এবং একটা বস্তুর ভর কত ছিল, 10 কেজি। তাহলে বলো তো এই ভর দুইটার গুণফল কত, M1 আর M2 এর গুণফল ছিল কত, 5 × 10 ছিল না কত, 50। এবার যদি কি করা হয়, এদের যে ভরের গুণফল যদি দ্বিগুণ করা হয় তাহলে কত, 100 হবে না? যদি ভরের গুণফল দ্বিগুণ করা হয়, এই জিনিসটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে এফ এর মানও দ্বিগুণ হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবা। কারণ কি সমানুপাতিক আকারে ছিল না, এফ সমানুপাতিক M1
m2। এটার মানে বোঝাচ্ছে এই যে m1 × m2 যদি দ্বিগুণ করা হয় তাহলে এফ এর মানও দ্বিগুণ হবে। আবার সেম ভাবে যদি m1 × m2 যদি 3 গুণ করা হয় তাহলে এফ এর মানও 3 গুণ হবে। তার তার মানে আমরা বলতে পারি কি m1 × m2 এর ভ্যালু যত গুণ করা হবে এফ এর ভ্যালু ঠিক তত গুণ হবে। এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে এই পর্যন্ত গেল। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস বলেছে কি, আর নির্দিষ্ট ভরে দুটি বস্তুর কণার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল হবে 1/4। এখন এখন কেন হচ্ছে দেখো, আমাদের ফর্মুলা কি ছিল, এফ সমানুপাতিক 1/d²। নিউটন এই কথাটাও বলছিল, দুইটা কথা বলছিল, এফ সমানুপাতিক ভরদের গুণফল আর একটা কি এফ সমানুপাতিক 1/d² বা ব্যস্তানুপাতিক ছিল, তাই না? দেখো এখন আমি তোমাদের একটা জিনিস বলি। মনে করো তোমার কাছে এক্স ইকুয়াল কত দেওয়া আছে, 1/2। আবার কি দেওয়া আছে, এক্স ইকুয়াল দেওয়া আছে 1/4। বলতো কোনটার ভ্যালু বড়, কোনটা বড়, x1 বড় নাকি x2 বড়? অবশ্যই কি x1টা বড়। কারণ কি, যদি আমাদের লব দুটো সেম থাকে সেক্ষেত্রে যার হর ছোট সে হয় বড়। তার মানে আমি কি বলতে পারি, মনে করো তোমার কাছে এখানে, তাহলে আমি কি বলতে পারি 1/4 বড় নাকি 1/8 বড়? বলো তো। অবশ্যই 1/4 বড়, তাই না? এখন তোমাকে বলতে চাইছে কি, দেখো যদি মধ্যবর্তী দ্বিগুণ করা হয়, দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, মনে করো আগে ছিল ডি, এখানে যদি তুমি 2 বসাও দ্বিগুণ করে, 2d² বসাও, তাহলে কি হবে বলো তো? 1/4 হবে না? দেখো তো, কারণ 2 কে স্কোয়ার করলে কত, 4 হবে। বুঝা গেছে? যদি 3 গুণ করতাম তাহলে কি হতো, 3 গুণ করলে কত, 3 স্কোয়ার হতো। এখানে ডি এর জায়গায় 3 স্কোয়ার, তার কত, এফ সমানুপাতিক 1/9। তার মানে কি বলতে পারি, সেটার বল হবে কি 9/1। ঠিক আছে, 9/1। দ্বিগুণ করলে কত, 1/4, মানে 4/1। 3 গুণ করলে 9/1। যদি বলতো মধ্যবর্তী দূরত্ব 5 গুণ করা হয়েছে, তখন কিভাবে করতাম আমরা বলতো, এই যে 5 কে d² করতাম, এখন 5 কে স্কোয়ার করলে কত হয়, 25। তাহলে কি করতাম, 1/25। তার মানে এই জিনিসটা একটু খেয়াল করবা যে ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে বলটাও দ্বিগুণ হবে। যদি তোমাদের দূরত্ব দ্বিগুণ করা হয় তখন কি হবে, সম্পর্কটা কি দেখো, স্কোয়ার। তার মানে কি হবে, 4/1। 3 গুণ করা হলে কত, 9/1। এই জিনিসটা একটু প্র্যাকটিস করবা, একটু ভালো করে করবা, আর আশা করি তোমরা করতে পারবা। এবার দেখো এখানে একটা কোশ্চেন আসে, দেখো সেটা কি, মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা কিন্তু আমরা সবাই জানি, জানা উচিত আমাদের, মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখন গ্রহ তো একটা না, পৃথিবীর মতো তো আরো অনেক গ্রহ আছে। এখন অন্য সকল গ্রহ কেন সূর্যের চারিদিকে ঘোরে, এটা কোশ্চেন না? এখন দেখো আমি তোমাদের দেখাই, এখন এটার অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, আমি তোমাদের দেখাই, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। সেটা হচ্ছে দেখো, ওয়েট 1 মিনিট, স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ শেয়ার হচ্ছে, দেখো এখন আমি এখানে লিখে রেখেছি, কি লিখে রেখেছি, কালারটা একটু, মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এবার বলো অন্য সকল গ্রহ সূর্যের চারিদিকে কেন ঘোরে। এখন অ্যান্সারটা হচ্ছে, অন্য সকল গ্রহ সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘোরে। ঠিক আছে, মহাকর্ষ বলের প্রভাবেই চারিদিকে ঘোরে, নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তাই তো? এখন কেন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কারণ কি, সূর্য হচ্ছে সবচেয়ে সৌরজগতের সবচেয়ে ভারী একটা বস্তু এবং বড় একটা বস্তু। তাই তার মহাকর্ষ বলও সবচেয়ে বেশি। কারণ আমরা একটু আগে কি জেনেছি, যার ওজন বেশি হবে, বা সরি যার ভর বেশি হবে, যার যে বস্তু বেশি ভারী হবে সেটা কি, তার আকর্ষণ বলটাও বেশি হবে। যেহেতু সূর্যের আকারটা বড়, ভরটাও বেশি, এই কারণে কি সবাই সূর্যের চারিদিকে ঘোরে। ঠিক আছে, এইখানে হচ্ছে এই বিষয়টা বলেছে। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা আসি আমাদের পরবর্তী টপিকটা, দেখো এর পরবর্তী টপিক হচ্ছে পার্ট 2 এবং 3, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষ বলতে কি বোঝায়, দেখো আমরা এত সময় কি জেনেছি যে মহাকর্ষ জিনিসটা কি ছিল, মহাবিশ্বের যে কোনো দুটির বস্তুর মধ্যবর্তী আকর্ষণকে কি বলে, মহাকর্ষ বলে। এখন বিষয়টা হচ্ছে, দুটি বস্তুর ভিতর, এই যে দুটো বস্তু না, এই দুটি বস্তুর ভিতর যদি একটা পৃথিবী হয়, যে কোনো একটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী বস্তুটিকে যে বলে আকর্ষণ করে তাকে বলে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল বলে। এখন আর কি বলতেছে, মাধ্যাকর্ষণ যে জিনিসটা, দেখো সরি বানানটা ভুল করছি, মাধ্যাকর্ষণ যাকে বলে, অভিকর্ষ তাকে বলে। ঠিক আছে, মাধ্যাকর্ষণ বল যা, অভিকর্ষ বল সেম জিনিস। তাহলে অভিকর্ষ জিনিসটা কি, যদি একটা পৃথিবী হয় তাকে কি বলে, অভিকর্ষ। এখন দেখো কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণে কি, অভিকর্ষ। এই যে গাছের ফল মাটিতে পড়ে, এখন কি বল কাজ করতেছে এখানে বলতো, অবশ্যই অভিকর্ষ বল। কারণ কি, একটা পৃথিবী আছে। এই ক্রিকেট বলকে যদি উপর দিকে ছেড়ে দিই, তাই তাই না, এখন ছেড়ে দিলে কি হবে, নিচের দিকে আবার চলে আসবে। এখন কিসের প্রভাবে, এই অভিকর্ষ বলের প্রভাবে, কারণ কি একটা পৃথিবী আছে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এই যে দেখো সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ, সেটা কি অভিকর্ষ? না, অভিকর্ষ না। কারণ কি, এখানে কোথাও পৃথিবী নেই। বোঝা গেছে?
যদি বলা হচ্ছে তোমার মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহের মধ্যে আকর্ষণ বল, এটা কি? এটা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে। আর যদি বলতো মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মধ্যবর্তীকার আকর্ষণ, তখন কিন্তু এটা অভিকর্ষ, কারণ কি একটা পৃথিবী যদি থাকে তাহলে কি সেখানে অভিকর্ষ বল। এবার আসবো এত সময় অভিকর্ষ এবং অভিকর্ষ বল নিয়ে কথা বললাম, এবার আসবো আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে কথা বলতে। দেখো, আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, এটা সবাই জানি। মনে করো তোমার সামনে একটা খেলনা গাড়ি আছে, তুমি যদি ধাক্কা না দাও সেটা সারা জীবন কি স্থির থাকবে না? আর যদি ধাক্কা দাও তাহলে কি সেটা বেগ বৃদ্ধি পেয়ে সামনে থেকে এগিয়ে যাবে না? এই জিনিসটাই বলতেছে। দেখো, এখন ত্বরণ জিনিসটা কি? এই ত্বরণের সংজ্ঞাটা তোমরা মনে রাখবা। দেখো কি, সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে কি বলে? ত্বরণ বলে। এটা 9-10 এ প্রচুর লাগবে, তোমার ক্লাস 8 এ আসতে পারে। তার মানে কি মনে রাখবা? সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পাচ্ছে? বেগ। এই জিনিসটা মনে রাখবা। সময়ের সাথে কি বৃদ্ধি পাচ্ছে? বেগ বৃদ্ধি পাচ্ছে, তাকে কি বলে? ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর ত্বরণ হয় কিন্তু। এখন অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা হচ্ছে তাকে কি বলে? অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। যদি তোমাদের এক্সামে আসে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, তখন কি করবো? এই যে এই শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকে লিখে দিবা, ঠিক আছে। এখন দেখো, যেহেতু বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। সুতরাং আসো দেখো, বেগ, আমি তোমাদের এক্সট্রা একটা জিনিস দেখাই। বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার সমান হচ্ছে ত্বরণ। আর বেগ হ্রাসের হার, হ্রাসের হারকে কি বলে? মন্দন, ঠিক আছে। হ্রাসের হারকে কি বলে? মন্দন। এই যে অনেক সময় ব্রেক করা হয় না, ব্রেক করলে কি একটা খুব একটা গতিতে একটা গাড়ি যাচ্ছে, হঠাৎ করে যখন ব্রেক করে, ব্রেক করলে কি হয়? এখানে মন্দন সৃষ্টি হয়, ঠিক আছে। এখন ত্বরণের ইংলিশ টার্ম হচ্ছে এক্সিলারেশন। তোমরা অনেকেই জানো যে গাড়িতে মনে করো জোর বাড়ানোর জন্য কি করা হয়? অ্যাক্সিলারেটর পা দেওয়া হয় না? সেই অ্যাক্সিলারেটর থেকে অ্যাক্সিলারেশন আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। দেখো, অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ ত্বরণ বলে। তোমরা এই যে উপরটুকুর পরিবর্তে এই নিচের টুকু লিখতে পারো। কি? অভিকর্ষ বলের প্রভাবে কোন স্থানে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ ত্বরণ বলে। এখন দেখো, তোমাদের এখান থেকে সবচেয়ে যে জিনিসটা লাগবে বেশি, দেখো অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের জি। আর একটু আগে কি বড় হাতের জি দ্বারা কি প্রকাশ করা হয়েছিল? মহাকর্ষীয় ধ্রুবক। আর ছোট হাতের জি দ্বারা কি? অভিকর্ষ ত্বরণ। এখন তুমি যেখানেই ত্বরণ দেখবা, ত্বরণের ত্বরণ যেখানে দেখবা সেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটার একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি কখনো ভর দেখো, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা। দেখো, যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং একক কি? একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা। এবার দেখো, এখন তোমাকে যদি বলে অভিকর্ষ বলের ফর্মুলা লিখতে, আমরা কি জানি? আকর্ষণ বল কি? যেখানে বল বলবে তখন আমরা এরকম ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে। এবার যদি অভিকর্ষ বল বলে, তখন কি করবো? একটা বড় হাতের এম দেবো, একটা ছোট হাতের এম দেবো। এখন বড় হাতের এম বলতে কি বোঝায়? বড় হাতের এম বলতে বোঝাচ্ছে পৃথিবীর ভর। বড় হাতের এম বলতে কি বোঝায়? পৃথিবীর ভর, ঠিক আছে। আর ডি বলতে কি বোঝায়? দূরত্ব। আর এম বলতে বোঝায় বস্তুর ভর, পৃথিবী যে বস্তুকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। আর জি মানে কি? মহাকর্ষ ধ্রুবক, যেটা আমি আগেই লিখে দিয়েছি, দেখো এখানে সেই কথাটা বলতেছে। এবার দেখো, আবার বলের পরিমাপ থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা কি? এফ ইকুয়াল এম জি। কি? এফ দুইটা ফর্মুলা, এফ এর হচ্ছে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে জি এম 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 ইন্টু এম ডিভাইড বাই ডি স্কোয়ার। আরেকটা কি? অভিকর্ষ বলের ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল এম জি। কি? এফ ইকুয়াল এম জি, ছোট হাতের এম ইন্টু জি। এখানে কিন্তু পৃথিবীর ভর না। এখন তোমাদের একটা অ্যাডিশনাল আমি ইনফরমেশন দিতে পারি, পৃথিবীর ভর কত জানো? কয় কেজি? এটা হচ্ছে 6 × 10⁻²4 কেজি, ঠিক আছে। এটা মনে রাখ। দেখো, এখন এখান থেকে জি, জি এর একটা সূত্র আসতেছে। জি এর সূত্রকে জিএম বাই ডি স্কোয়ার। এখন এটা কিভাবে বের করছে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, আমি অন্য একটা পেজে দেখাচ্ছি। এখানে দেখো, আমরা এফ এর কয়টা ফর্মুলা পেয়েছি? দুইটা ফর্মুলা পেয়েছি না? একটা কি? জিএম বাই ডি স্কোয়ার, দুইটা এম। একটা কি বড় হাতের এম কে কি দ্বারা প্রকাশ করে? অলওয়েজ পৃথিবীর ভর। আরেকটা কি পেয়েছিলাম? এম জি, যেখানে কি ছোট হাতের এম। এই এমটা আর এমটা কিন্তু সেম। আবার এই এফ আর এই এফ এর ভ্যালুটা কিন্তু আবার সেম। সো আমি এক্ষেত্রে কি লিখতে পারি? এই দুইটাকে ইকুয়াল লিখতে পারি আমি, দেখো তো। যেহেতু এফ দুইটাই, তার মানে আমি এই দুইটাকে সমান লিখতে পারি। এবার দেখো তো এখান থেকে কি লেখা আছে? এই এম কাটা, তাহলে কি লিখতে পারি? জি সমান বড়তের জি বড়তের এম সমান ডি স্কোয়ার। এই জিনিসটা মনে রাখবে, এই ফর্মুলাটা জি বের করার ফর্মুলা। দেখো, মনে রাখা, তুমি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট বুঝো বিষয়টা কি কিভাবে আসতেছে। দেখো, এই দুইটা কি সমীকরণ থেকে ইকুয়াল করছে, সেখান থেকে এম এম সরিয়ে দিচ্ছে, দিয়ে কি জিএম ডিভাইড বাই বড়দের ডি স্কয়ার। দেখো, এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর এম অনুপস্থিত, যেটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং অভিকর্ষ, দেখো অভিকর্ষ ত্বরণ,
এখানে কি বলতে পারি, অভিকর্ষ ত্বরণ কিসের উপর ডিপেন্ড করে, এই যে দূরত্বের উপর এবং পৃথিবীর ভরের উপর এবং কিসের উপর, মহাকর্ষীয় ধ্রুবকের উপর। দেখো, তার মানে কি বলতে পারি, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। কেন নির্ভর করে না, আশা করি বুঝতে পারলে, তাই তো? যেহেতু এখানে সূত্রে কোথাও ছোট হাতের এম নেই, যেহেতু বড় হাতের জি এবং পৃথিবীর ভর এম ধ্রুবক, মানে এইগুলোর কোনো চেঞ্জ নেই। তুমি যেখানে নাও, এই যে জি এর ভ্যালু অলওয়েজ কি 6.673 × 10⁻11, আর বড় হাতের এম এর ভ্যালু অলওয়েজ কি 6 × 10⁻24 কেজি। ঠিক আছে, এইগুলোর কোনো চেঞ্জ নেই। তাই জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর ডিপেন্ড করে। তাই শুধু দেখো, এই দূরত্ব অনেক সময় অনেক রকম হতে পারে না। মনে করো তুমি পৃথিবীর মাটি থেকে 5 কিলোমিটার উপরে যে আকর্ষণ বল কাজ করবে, ভূপৃষ্ঠে কিন্তু সে পরিমাণ আকর্ষণ বল কাজ করবে না। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। এটা হচ্ছে বিষয়। তাহলে জি এর মান কিসের উপর ডিপেন্ড করে দেখুন, বা নির্ভর করে, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। সুতরাং জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, এই জিনিসটা মনে রাখবা। কেন স্থান নিরপেক্ষ নয়, কারণ কি এখানে কোন রকম ছোট হাতের এম নেই, এই কারণে। এর অর্থ হলো পৃথিবীর কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বে ডি বিভিন্ন হলে জি এর মান বিভিন্ন রকম হতে পারে। এখন সে বিষয় নিয়ে দেখো, তোমাদের পরবর্তীতে আলোচনা আছে, আমি কথা বলবো। আচ্ছা দেখো, এখন এই যে অভিকর্ষ ত্বরণের মান, এটার কিন্তু পরিবর্তন হয় না। এখন কিভাবে পরিবর্তন হয় আমি দেখাচ্ছি। দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, অর্থাৎ পৃথিবী গোলাকার বিবেচনা করলে ব্যাসার্ধ আর হবে। দেখো, পৃথিবীটা গোলাকার না, আমরা বিবেচনা করতেছি কি পৃথিবীটা গোলাকার। এখন পৃথিবী যদি গোলাকার হয়, সেটা ব্যাসার্ধ কি হবে, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, মনে করে এখানে গাছপালা আছে, বাড়িঘর আছে, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে, দূরত্বকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা সমান হচ্ছে 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। এটা মানে কি লিখতে পারি, 6400 × 1000 মিটার। তাহলে কত মিটার, চিন্তা করে দেখছো, অনেক বড় কিন্তু। তাহলে আমি কি লিখতে পারি, ভূপৃষ্ঠে জি এর মানের ভ্যালু কত, GM/D²। ডি স্কোয়ার ছিল, এখন কি করবো, ডি এর জায়গায় আর স্কোয়ার লিখবো। পৃথিবীকে যেহেতু গোল কল্পনা করছি, ঠিক আছে। এখন দেখ, তারপরে বাকি ডিটেলস আলোচনা করা আছে সেখানে কি, যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়, কমলা লেবুর মতো এরকম চ্যাপ্টা না, যদিও আকার হচ্ছে না আমার, এই যে এরকম চ্যাপ্টা কিন্তু। দেখো, গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা। এই যে মেরু অঞ্চলে কিন্তু পৃথিবীটা একটু চাপা, তাই না? দেখো, এই যে এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, একটু চাপা কিন্তু। তাই পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব ধ্রুবক নয়, মানে ধ্রুবক নয় বলতে সবসময় কিন্তু যে 6400 কিলোমিটার হবে তা না। এই মেরু অঞ্চলের দূরত্ব একটু কম হতে পারে। আবার এই যে বিষুবীয় অঞ্চল, মানে সবচেয়ে বড় যে অঞ্চল, এই যে ডিস্টেন্স, এখানে কিন্তু অন্যরকম হতে পারে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। সুতরাং ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয়, মেরু অঞ্চলে কেন্দ্র থেকে দূরত্ব আর সবচেয়ে কম বলে, দেখো, কেন্দ্র থেকে দূরত্ব কম বলে এখানে কি আকর্ষণটা বেশি। আমি কি বলছিলাম, যত বেশি কাছে হবে আকর্ষণ বলটা বেশি হবে। এখন বলো তো, এই উপরের দিকে হচ্ছে মেরু, মেরু অঞ্চল, এদিকে কি বিষুবীয় অঞ্চল, কি অঞ্চল, বিষুবীয় অঞ্চল। মেরু অঞ্চল যেহেতু কাছে, সো এখানে কি জি এর মানটা সবচেয়ে বেশি। এখন এই যে মেরু অঞ্চলে জি এর মান কত জানো, মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা মনে রাখবা। ঠিক আছে, এবার দেখো, মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকে, জি এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান কত, দেখো, বিষুব অঞ্চলে দূরে না, এই দূরে হওয়ার কারণে আর এর মান কিন্তু 9.78 মিটার/সেকেন্ড স্কোয়ার। মেরু অঞ্চলে কত ছিল, 8.3। কিন্তু জি এর হিসাবের সুবিধার্থে জি এর আদর্শ মান কি করা হয়, 9.8 ধরা হয়। ঠিক আছে, এই দুইটার মাঝখানে একটা 9.83 এবং একটা 9.78, এই দুইটার মাঝখানে 9.80 ধরা হয়। ঠিক আছে, 8 ধরা হয়। এটা হচ্ছে বিষয়। দেখো, এর অর্থ কি, এই যে জি এর আদর্শ মান যে 9.8, অনেক সময় আসবে জি এর আদর্শ মান 9.8 বলতে কি বুঝো, তখন তোমরা এক্সাম হলে কি লিখবা, দেখো এটুকু মনে রাখবা, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড পরিমাণ বৃদ্ধি পায়, এটা মনে রাখবা। তারপরে দেখো, কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়, এটা সবাই জানি। কিসের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে। একই উচ্চতাকে তা থেকে একই সময় এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ যদি ছেড়ে দাও তুমি উপর থেকে, মনে করো তুমি তোমার ছাদ থেকে এক টুকরা পাথর এবং এক টুকরা কাগজ ছেড়ে দিলে। এখন একটা কথা, এই দুইটা কি সেম সময় পৌঁছাবে মাটিতে? কখনোই না। কারণ কি, এই যে পাথরের ভর কিন্তু বেশি, তাই না, আর কাগজের ভর কম। এখন এইখানে যে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা কাজ করতেছে, আমরা সেই ব্যাখ্যাটা দেখবো, তোমাদের এক্সামে আসতে পারে, যে কেন এক টুকরা পাথর এবং এক টুকরা কাগজ ছেড়ে দিলে একই সময় পৌঁছায় না। তার কারণ হচ্ছে বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। কিসে, অভিকর্ষ ত্বরণ কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাই পাথর ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ এক। সুতরাং
তাদের একই সময় পৌঁছানো উচিত, কিন্তু বাস্তবে কিন্তু একই সময় পৌঁছাচ্ছে না। কারণ বাতাসের বাধায় বিভিন্ন কারণে এর উপায়, এই যে বাতাসের বাধা কাজ করতেছে না, এর কারণে এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। দেখো, কাগজের টুকরার উপর বাতাসের বাধাটা বেশি, এই কারণে তাই ধীরে ধীরে এটি নিচে পড়তেছে। বাতাসের বাধা না থাকলে, যদি একটা শূন্য স্থান আছে, ঠিক আছে, মনে করো তুমি একটা স্থানে গেলে যেখানে কোনো রকম বাতাস নেই, সেখানে যে যদি তুমি এক টুকরা পাথর এবং এক টুকরা কাগজ সরো, যদি পাথরের নিচে পড়তে 5 মিনিট লাগে, ঠিক সেম ভাবে কাগজেরও নিচে পড়তে 5 মিনিট লাগবে, ঠিক আছে। এটা কোনো ডিফারেন্ট হবে না। এই পৃথিবীতে মানে রিয়েল লাইফে কেন ডিফারেন্স দেখা যায়, কারণ কি এখানে বাতাসের বাধা আছে। এই যে বাতাসের বাধা না না থাকলে, বিজ্ঞানী গ্যালিলিও আছে, এটা ক্লাস 9-এ জানতে পারবা। বিজ্ঞানী গ্যালিলিও, ইনি হচ্ছে 3টা সূত্র দিছিল, পড়ন্ত বস্তুর সূত্র, এটা ফিউচারে জানতে পারবা, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারি, কেন একসাথে পৌঁছায় না, কারণ কি এখানে বাতাসে বাধা কাজ করে। এটুকু জানলেই এক কোশ্চেন। এরপরে এই যে আজকের দিনে সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, সেটা কি, ভর ও ওজন। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা তার আগে এক্সাম্পলটা দেখি, দেখো, যখন আমরা বলি কবিরের ওজন কত, 90 কেজি, তখন আমরা আসলে বোঝাতে চাই যে কবিরের দেহের ভর 90 কেজি। এখন আচ্ছা দেখো, তোমরা অনেক সময় কি করো, আমি যদি তোমার কাছে শুনি, আচ্ছা তোমার ওজন কত, তুমি হয়তো বা বলবা তোমার ওজন 45 কেজি। এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। ওজন আর ভর কিন্তু আলাদা। এই যে কেজি, কেজি জিনিসটা ওজন না, কেজি জিনিসটা হচ্ছে ভর। আমি যদি তোমার কাছে শুনি তোমার ভর কত, তুমি অ্যান্সার দিবা কি 45 কেজি। কিন্তু যদি শুনি ওজন কত, সেক্ষেত্রে তুমি ওজনের অ্যান্সার দিবে এভাবে। ওজনের একটা ফর্মুলা আছে, W=mg। ডাব্লিউ হচ্ছে ওজন বা ওয়েট, আর এম হচ্ছে তোমার ভর, 45 কেজি, আর জি কত, 9.8। এই দুইটা গুণ করে যেটা পাবা, সেটা হচ্ছে তোমার ওজন। তার মানে তুমি যদি বাজারে যেয়ে যদি বলো যে 50 কেজি ওজনের 1 বস্তা চাল দিতে, তুমি কিন্তু ভুল বলতেছো। 50 কেজি ওজনের কিন্তু চাল হয় না, 50 কেজি ভরের চাল হয়, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। দেখো, আমরা সামনে পার্থক্যটাও আমি লিখে রেখেছি, আমি তোমাদের দেখাবো। দেখো, পদার্থবিজ্ঞানে, কিসের পদার্থবিজ্ঞানে ভর ও ওজন সম্পূর্ণ দুইটা পৃথক রাশি। দৈনন্দিন জীবনে আমরা ওজন কথাটাকে অপব্যবহার করি, আসলে অপব্যবহার করি। তোমরা ভরকে ওজনের সাথে মিশ্রণ করলে হবে, হবে না কিন্তু। মনে করো, তো তো তুমি হচ্ছে মানুষ, তোমাকে যদি সবসময় কুকুর করে কুকুর বলে ডাকা হয়, তখন কি ভালো লাগবে নাকি? তো আমরা কিন্তু কথাটার অপব্যবহার করতেছি, ঠিক আছে। তো আমরা দেখো এখানে কি আছে, এই যে ওজন আর ভরের তো পার্থক্য আছে। এখন এই যে ওজন আর ভরের পার্থক্যটা কি, সেটা আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। Wait, আমাদের বইয়েও লেখা আছে, তবে আমি এখানে মানে সুন্দর করে লিখে রেখেছি, তোমরা করতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, এখানে 1 মিনিট, আমি দেখাচ্ছি, লাল করে দিই, দেখো। ভর এক সাইডে ওজন, এদের পার্থক্য কি, সংজ্ঞাতেও পার্থক্য আছে। দেখো, কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ, তাকে কি বলে, ওজন, ভর বলে, ঠিক আছে। আর কোন বস্তুর উপর মহাকর্ষ বলের প্রভাবকে কি বলে, ওজন বলে। এখন মহাকর্ষ বলের প্রভাবটা কি, mg। এমটা কি, ভর। ভরের সাথে যদি তুমি 9.8 গুণ করো, সেক্ষেত্রে ওজন পাবা। এখন আরেকটা পার্থক্য কি, এদের এককে পার্থক্য। তুমি এদের এককটা কেজি লিখতে পারবা, কিন্তু ওজনের একক কখনো কেজি লিখতে পারবা না। ওজনের একক কি হয়, নিউটন হয়। কি হয়, নিউটন। ক্ষমতার এন। পরিবর্তন, এখন পরিবর্তন, ভরের কিন্তু পরিবর্তন হয় না। তুমি মনে করো কি করলে, চাঁদে একটা বস্তুকে নিয়ে গেলে, 5 কেজি ভরের একটা বস্তুকে নিয়ে গেলে, এটার ভর কিন্তু 5 কেজি থাকবে, পৃথিবীতেও 5 কেজি থাকবে, কিন্তু ওজন কিন্তু চেঞ্জ হয়। চাঁদেও ওজন কম হয়, একটা বস্তুর ওজন চাঁদে কম হয়, ঠিক আছে। এটা সামনে জানতে পারবো। তারপরে কি, দেখো পরিমাপের যন্ত্র। এখন ভর পরিমাপ করার জন্য কি ইউজ করা হয়, ভার মাপার যন্ত্র বা ব্যালেন্স, ঠিক আছে। আর ওজন মাপার জন্য হচ্ছে স্প্রিং স্কেল, কি, স্প্রিং স্কেল। আর সূত্রটা কি, সূত্র হচ্ছে ধ্রুবক, কোনো সূত্র নেই, এটার কোনো পরিবর্তন হয় না। এটা যদি 5 কেজি থাকে, তাহলে অবশ্যই 5 কেজি। কিন্তু ওজনের ক্ষেত্রে সূত্র হচ্ছে, দেখো, ভর গুণ মহাকর্ষ ত্বরণ, W=mg, যেটা আমি আগেই বলেছি, ঠিক আছে। এখন আমি যদি তোমাকে বলি, তোমার আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার ভর হচ্ছে 56 কেজি, ঠিক আছে। তাহলে আমার ওজন কত হবে বলো তো? আমার ওজন হবে, হচ্ছে W=mg। এমটা কত, 56, আর 9.8 গুণ করলে যেটা হবে, লাস্টে এন দিয়ে বলবো আমার ওজন হচ্ছে এটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারবে। মনে করো তোমার বাসায়, মনে করো তোমার ছোট ভাই বোন আছে, তার ওজন হচ্ছে 10 কেজি, সরি, তার কি ভরটা 10 কেজি, তাহলে ওজন কত হবে বলো তো? এই 10-এর সাথে 9.8 গুণ করবো, তাহলে 98 নিউটন হবে। তার ওজন কত, 98 নিউটন। এই জিনিসটা তোমরা ভুল করলে হবে না, কিন্তু যারা আর কি একটু জানে না, তারা হয়তো বা ওজনের সাথে কম্পেয়ার করতে পারে। অনেক সময় ভরকে ওজন হিসেবে বলতে পারে, কিন্তু তোমরা আজকে থেকে
ঠিকভাবে বলবা, ঠিক আছে, চেষ্টা করবা। আচ্ছা দেখো, আমরা দেখি ভর জিনিসটা কি। ভর হচ্ছে প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত। এখন আমি আগেই লিখে দিয়েছি কি, ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ভর কি, কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। এখন বস্তুর ভর এর অবস্থান, আকৃতি, গতি পরিবর্তনের জন্য পরিবর্তন হয় না। ভর অলওয়েজ কনস্ট্যান্ট। মনে করো একটা বস্তুর, কি বললাম, একটা বস্তুর ভর যদি 10 কেজি হয়, সেটা সারা জীবনই 10 কেজি থাকবে, এটা হচ্ছে বিষয়। এখন দেখো, যে পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে। কিসের উপর? যে পরমাণু অণু দিয়ে গঠিত, ঠিক আছে। এখন দেখো, ভরের আন্তর্জাতিক একক কি, কেজি বা কিলোগ্রাম। ঠিক আছে, এটা আমি আগেই বলেছি। দেখো, বেশি ভরকে, এক ট্রাক চালকে অনেক সময় কি করা হয়, মেট্রিক টনে মাপা হয়। তো অনেক বড় একটা পরিমাপ না, এখানে মেট্রিক টনে মাপা হয়, কিন্তু আন্তর্জাতিক এককটাকে কেজি। এখন দেখো, 1 টন বলতে কি বোঝায়, 1000 কেজি, ঠিক আছে। আর অল্প যে গ্রাম আছে, তাই না, মনে করো অল্প যে ওজন, মনে করো তোমার কলমের ওজন কত হতে পারে, 2 গ্রাম। এটা তো আর কেজিতে রূপান্তর, এটিতে কিভাবে লিখতে পারি দেখো, এটাকে লিখতে পারি 2/1000 কেজি। কারণ কি, 1 কেজি সমান, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। কি, 1000 গ্রাম। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে, 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। 1 কেজি, তাহলে 1 গ্রাম সমান কি লিখতে পারি, 1/1000 কেজি। এভাবে আর কি মনে রাখতে পারো তোমরা, জাস্ট এটুকু মনে রাখ। তারপর দেখো, ওজন নিয়ে কথা বলা হয়েছে। এখন ওজন সম্পর্কে আমি আগেই বলে দিচ্ছি। দেখো, আমরা জানি যে কোনো বস্তুকে উপর দিকে ছেড়ে দিলে সেটা কি ভূমিতে ফিরে আসে না, এটা ঘটে বস্তুর ওজনের জন্য। কি, কেন ফিরে আসে? বস্তুর ওজনের জন্য, পৃথিবীর অভিকর্ষের কারণে এটা ফিরে আসে, ঠিক আছে। ওজনের কারণে যে টানটা আছে, এই টানটাকে অভিকর্ষ বল। এখন দেখো, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কি বলে, ওজন বলে। এখন ওজনের সংজ্ঞাটা এখান থেকে মনে রাখতে পারো। ওজন কি, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কি বলে, ওজন বলে। কোনো বস্তুর উপর শুধু অভিকর্ষ বল কাজ করলে পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ জি এবং বস্তুর ভর এম হলে ওই বস্তুর ওজন কি হবে, W=mg। এটা মনে রাখবা। ওজন বের করার ফর্মুলা কি, W=mg। ওজনের এককটা কি, নিউটন। আমি আগেই লিখে দিয়েছিলাম। দেখো, এখন তোমার এখানে একটা উদাহরণ আছে কি, পৃথিবীর পৃষ্ঠে 10 কেজি ভরের বস্তুর ওজন কত, ওজন কত হয় বলো তো, 10 × 9.8 নিউটন বা 98 নিউটন। এটা হচ্ছে বিষয়। তারপর কি, স্প্রিং নীতির সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয়। এটা ছিল আর কি বিষয়, ঠিক আছে। এখন আজকের লেকচারে এতটুকু নিয়ে আলোচনা করব, আমরা নেক্সট লেকচারে পার্ট 5 থেকে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লেগে থেকেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক কমেন্ট করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।